আমন্ত্রণ একুশে টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য সেবা তথ্য এবং পরামর্শ বিষয়ক অনুষ্ঠান গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যেখানে অর্ধেকের বেশি নারী, ঠিক সেখানে দাঁড়িয়ে অনেকটা সামাজিক লোকলজ্জা কিংবা হীনমন্যতার দায়ে আজও আমাদের দেশের নারীরা স্তন শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে লজ্জাবোধ করেন। ঠিক সেখানে অনেকটা চিকিৎসকদের বেগ পেতে হয় স্তন ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে। তবে আপনি কি করে বুঝবেন আপনার স্তন ক্যান্সার হয়েছে কিনা, এবং কোন কোন ধরনের উপসর্গের মাধ্যমে আপনি শনাক্তকরণ করবেন এবং কতটুকু সতর্ক থাকা প্রয়োজন? দর্শক, স্তন ক্যান্সারের চিকিৎসায় বাংলাদেশ কতটুকু এগিয়ে রয়েছে, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং তারই ধারাবাহিকতায় আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি স্তন ক্যান্সারের কারণ, চিকিৎসা এবং প্রতিকার। এবং এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সামিয়া মুবিন, যিনি সার্জিক্যাল অনকোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্তন ক্যান্সার নিয়ে কথা বলবো। বাংলাদেশের সবচাইতে বেশি নারীরা যে ক্যান্সারটিতে আক্রান্ত হচ্ছে আমরা ধরেই নিতে পারি সেটি স্তন ক্যান্সার। তো স্তন ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি এবং কি কারণে এত নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন? আজকাল ক্যান্সারের ঝুঁকিও বেড়েছে, ক্যান্সারের ইনসিডেন্সও বেড়েছে, এবং তার মধ্যে দেখা যাচ্ছে স্তন এবং জরায়ুমুখ ক্যান্সার, এই দুটোই প্রধান দুটো মহিলাদের ক্যান্সারের কারণ। এবং স্তন ক্যান্সার খুবই আনফর্চুনেটলি আপনি যেটা বলেছেন যে এটা বাংলাদেশের এখন মহিলাদের সবচেয়ে কমন ক্যান্সার। এবং রিসেন্টলি আমরা যতগুলো স্টাডি করা হয়েছে পপুলেশন বেসড, সেখানে দেখা গেছে যে স্তন ক্যান্সারই সবচেয়ে কমন মহিলাদের মধ্যে। এবং গত 1-2 দশকের মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে মহিলাদের স্তনে টিউমার, স্তনে ক্যান্সার, এই রোগটা অনেক বেড়ে গেছে আমাদের দেশে। এক সময় ছিল যে আমরা জানতাম এটা আমাদের দেশের রোগ না, এটা গরিব দেশের রোগ না, এটা হচ্ছে বিলেত, আমেরিকা, মানে উন্নত দেশগুলোর রোগ। কিন্তু এখন আমাদের দেশে কিন্তু আমরা ঘরে ঘরে এই রোগ পাচ্ছি। আমাদের প্রত্যেকেরই কিন্তু চেনা জানা মানুষের মধ্যে, তা আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, আমরা কিন্তু কোনো না কোনো ক্যান্সার, স্তন ক্যান্সার রোগীকে চিনি। তো এই যে স্তন ক্যান্সার হচ্ছে, আক্রান্তের ঝুঁকিতে কারা? আসলে এত নারীরা আক্রান্ত হচ্ছে, মানে সবাই কি আক্রান্তের ঝুঁকিতে নাকি বিশেষ কোনো নারী? না, সবাই তো ঝুঁকিতে না। তবে স্তন ক্যান্সারকে আমরা কোনো কারণ বলতে পারবো না যে এই জীবাণু বা এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে স্তন ক্যান্সার হচ্ছে, এটা স্পেসিফিক্যালি বলা যায় না। যেটা হয়তো জরায়ুমুখ ক্যান্সারের জন্য আমরা বলতে পারি যে কিছু ইনফেকশনে পরবর্তীতে জরায়ুমুখ ক্যান্সার হতে পারে, কিন্তু স্তন ক্যান্সারে এরকম কিছু নেই। বরঞ্চ যেটা হয়েছে যে স্তন ক্যান্সারে কিছু ঝুঁকির কারণ আইডেন্টিফাই করা গিয়েছে। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের দেশে স্তন ক্যান্সারের ইনসিডেন্স কেন বাড়ছে? এর একটা হতে পারে যে মানুষের, মহিলাদের মধ্যে সচেতনতা বেড়েছে। এটা একটি কারণ যে এখন মেয়েরা কিন্তু ব্রেস্টে কোনো সমস্যা হলেই কিন্তু ডাক্তারের কাছে যায়। একদম। আগে হয়তো এই যে আপনি প্রথমে যেটা বলেছেন যে স্তন শব্দটাই আলাপ করতে চেতেন না, তো একটা সেটা হয়েছে যে একটা সচেতনতা বেড়েছে, এই জন্য আমরা এই রোগী বেশি পাচ্ছি। এবং তার চেয়েও বড় কারণ হচ্ছে কিছু ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা বা খাদ্যাভ্যাস আমাদের মধ্যে চলে এসেছে, যেটা আমাদের দেশে মেয়েদের স্তন ক্যান্সারটা বাড়িয়ে দিচ্ছে। একজন নারীর স্তন ক্যান্সার হয়েছে কিনা কিভাবে বুঝবেন তিনি? বিশেষ কোনো উপসর্গ রয়েছে কি? উপসর্গের মধ্যে প্রথম উপসর্গ, যেটা সবচেয়ে কমন উপসর্গ, সেটা হচ্ছে একটা চাকা। ব্রেস্টে দেখা যায় যে একটা চাকা হয়, যে চাকাটা ব্যথা করে না, শক্ত একটা গুটি, যেটা হয়তো ধীরে ধীরে বড় হচ্ছে। মহিলারা নিজেদের ব্রেস্টের গুটি অনেক সময় নিজেরাই টের পান। আচ্ছা, কিন্তু টের পেয়ে ওনারা টিপে টুপে দেখেন যে এটার মধ্যে কোনো ব্যথা নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই, তো তখন ওনারা অনেক সময় ইগনোর করেন, মনে করেন হয়তো এটা নিজে নিজেই চলে যাবে, যেহেতু ব্যথা নাই সেজন্য ভয়ও নাই, এরকম একটা ধারণা থাকে। তো এই গুটিটাই বড় হয়। এক সময় দেখা যায় যে গুটিটা যখন অনেক বড় হয়ে যায়, তখন অনেক সময় বোটাটা, যে নিপল বলি, সেটা দেবে যায় বা ভিতরে ঢুকে যায়, চামড়া কোনো জায়গা কুঁচকে যায় বা চামড়াটা ট্যাপ খেয়ে যাওয়ার মতো করে একটু চেপে যায়। অনেক সময় দেখা যায় বগলও একটা আরেকটা শক্ত গুটি দেখা যায়। অনেক সময় দেখা যায় যে বোটা দিয়ে লাল রক্তর মতো বের হচ্ছে, নিজে নিজেই বের হচ্ছে। এই সমস্ত কিছুই হচ্ছে স্তন ক্যান্সারের উপসর্গ। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে স্তন ক্যান্সারে কিন্তু ব্যথা হয় না। এটাকে বলা হয় কি নীরব ঘাতক। তো এটা আলাপ দিবে না, কোনো ব্যথা করবে না, রোগীর ব্রেস্টে একটা চাকা ধীরে ধীরে বড় হতে থাকবে,
রোগী টেরও পায় না। কিন্তু আমাদের যেটা হয় যে মেয়েরা যেহেতু ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে আজকাল সচেতন এবং ভয়ও পান, ব্রেস্টে একটু ব্যথা হলেই তারা কিন্তু দৌড়ে ডাক্তারের কাছে চলে আসেন। ব্যথাবিহীন যদি কোনো গোটা কিংবা চাকা হয়ে থাকে সেক্ষেত্রে একটু সচেতনতা বৃদ্ধি করা অবশ্যই। ব্যথাবিহীন কোনো গোটা বা চাকা যদি থাকে এবং সেই মহিলার বয়স যদি 30 বা তার উপরে থাকে, তাকে অবশ্যই একজন চিকিৎসককে দেখিয়ে নিতে হবে যে এটা আসলে কি। 30 ঊর্ধ্ব নারীরা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে, আপনি বলছিলেন তেমন স্পেসিফিক কোনো কারণ নেই আইডেন্টিফিকেশন করার জন্য, কিন্তু বংশ পরম্পরায় কি আক্রান্তের কোনো ঝুঁকি রয়েছে কিনা? হ্যাঁ, বংশ পরম্পরায় আক্রান্ত একটা ঝুঁকি থাকে। আমরা দেখি যদি আমাদের 100টি মেয়ের স্তন ক্যান্সার থাকে, এর মধ্যে 90 থেকে 95 জনেরই কোনো বংশগত হিস্ট্রি থাকে না, কিন্তু বাকি 5 থেকে 10 জনের একটা ফ্যামিলি হিস্ট্রি যেটা আমরা বলি, যেটা বংশীয় একটা হিস্ট্রি থাকতে পারে। তো আমরা কিন্তু কোনো মেয়ের মার হয়তো ক্যান্সার আছে সেজন্য তার মেয়ের যে ক্যান্সার হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, আমরা কখন এটাকে ফ্যামিলিয়াল ক্যান্সার বলি? যখন দেখা যায় যে একই পরিবারের 2 বা ততোধিক মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, বা স্তন ক্যান্সার পাশাপাশি অন্য কোনো ক্যান্সার সেটাতে আক্রান্ত হয়েছেন, তখন আমরা ধরে নেই যে এদের মধ্যে একটা ফ্যামিলিয়াল চেইন থাকতে পারে। আচ্ছা, কিন্তু তাই বলে একটা কারো মার ব্রেস্ট ক্যান্সার তার ব্রেস্ট ক্যান্সার হবে এমন কোনো কথা নেই। এখন যদি ওর হয় ওর মার হয়েছে, পাশাপাশি ওর বোনের হয়েছে, অথবা তার খালারও হয়েছে, মারও হয়েছে, বা নানির হয়েছে, মার হয়েছে, একজন কাজিনের হয়েছে, মানে ফ্যামিলির একই দিকে যদি একদম বংশ পরম্পরা একজনের পর একজন যদি হয় সেক্ষেত্রে তিনি আক্রান্তের ঝুঁকি বাড়ে। তাদেরকে আমরা অবশ্যই টেস্ট করি, এবং আমাদের দেশে কিন্তু এখন জেনেটিক টেস্ট করারও অনেক উপায় আছে। অনেকগুলো ল্যাবেই কিন্তু জেনেটিক টেস্ট করে এবং বেশ ভালোভাবেই টেস্ট করছে। তখন আমরা ওই ফ্যামিলি মেম্বারদেরকে, ওই পেশেন্টকে এবং ওই ফ্যামিলি মেম্বারদেরকে আইডেন্টিফাই করে ওনাদের টেস্ট করে দেখি যে ওনাদের শরীরে কোনো জিনগত ত্রুটি আছে কিনা। তার মানে যেহেতু বিশেষ কোনো কারণ নেই, লাইফস্টাইল আমাদের মডিফিকেশন আনাটা জরুরি। আমরা যেমন বলছিলাম খুবই জরুরি, বিশেষ কোনো কারণ নেই কিন্তু এই যে ঝুঁকি আছে সেই জন্য। আমাদের যে বর্তমান প্রেক্ষাপট, আমরা যে জীবনযাত্রাতে অভ্যস্ত হয়ে গিয়েছি, এই জীবনযাত্রাটা আসলে স্তন ক্যান্সার আক্রান্তের জন্য কতটুকু দায়ী হতে পারে? আমরা কিন্তু অনেকটাই আরবানাইজেশনে চলে আসছি। সেই ট্র্যাডিশনাল যেটা গ্রামীণ জীবন, সেটা থেকে আমাদের খাদ্যাভ্যাস বলেন, চালচলন বলেন, অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে এসেছে, এবং আমরা অনেক ক্ষেত্রে টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, যেটা আমাদের জীবনকে অনেক সহজ করছে। কিন্তু সব কিছুরই কিন্তু একটা খারাপ দিকও আছে, যে কারণে দেখা যাচ্ছে আমাদের কিন্তু শরীরে অন্যান্য অনেক রোগেরই বাসা বাঁধছে। যেমন একটা কথা বলি, যেমন আগে আমাদের দেশে মহিলারা অনেক কায়িক পরিশ্রম করতেন, এখন আমাদের দেশে গ্রামাঞ্চলে কিন্তু সেই গ্রামীণ অবস্থাটা অনেকটাই নাই। সবখানেই কিন্তু ভালো রাস্তা আছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, ভালো যানবাহন আছে, কায়িক পরিশ্রম অনেকখানেই কিন্তু সহজ হয়ে গেছে। এবং এটিও অন্যতম একটি ফ্যাক্টর যে আমাদের জীবনযাত্রার এই যে পরিবর্তনটা, সেটিও এই ধরনের জটিলতাগুলোর জন্য অনেকাংশে দায়ী। মানে আমরা তো স্তন ক্যান্সারের ক্ষেত্রে নারীদের অবদানটা নিয়ে কথা বলছি, যে নারীরাই আক্রান্তের ঝুঁকিতে, পুরুষেরাও কি আক্রান্ত হতে পারে? অনেকেই শুনে অবাক হন, সারপ্রাইজিং ব্যাপার যে পুরুষের কিভাবে স্তন ক্যান্সার হয়, কিন্তু পুরুষেরও স্তন ক্যান্সার হয়। নারীদের যেভাবে ব্রেস্ট ক্যান্সার হয় একই ক্যান্সার ওনাদেরও হয়, পুরুষদেরও হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কোনো ধরনের ওষুধ কিংবা হরমোনের কোনো প্রভাব রয়েছে কিনা এটিতে? এমনিতেই কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে বলা হয় এটি হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার। হ্যাঁ, ইস্ট্রোজেন হরমোন, যেটা মহিলাদের হরমোন বলা হয়, এই ইস্ট্রোজেন হরমোন কিন্তু অনেক ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সারকে বাড়তে বা শুরু করতে সাহায্য করে। কেউ যদি আর্টিফিশিয়ালি ইস্ট্রোজেন হরমোনটা গ্রহণ করেন, যেমন হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা HRT বলা হয়, যেটা হচ্ছে মেনোপজের পরে কিন্তু মহিলাদের অনেক সময় দেয়া হয়, এবং আগে এটা অনেক বেশি দেয়া হতো এক সময়। আর্টিফিশিয়াল হরমোন যারা নিয়েছেন বা HRT যারা নিয়েছেন, তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অন্য মেয়েদের থেকে বেশি থাকে। এটা একটা হরমোন ওষুধ। আবার হচ্ছে ওরাল পিল, কন্ট্রাসেপটিভ পিলে খুবই স্বল্প মাত্রায় হরমোন থাকে, এটা খুব একটা কমপ্লিকেশন তৈরি করার কথা না, কিন্তু কেউ যদি অনেক বছর ধরে দীর্ঘমেয়াদী ধরে যদি কোনো বিরতি দেওয়া ছাড়া এই পিল খেতে থাকেন, তখন দেখা যায় যে কিন্তু ওনাদের সামান্য হলেও ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে সময় হচ্ছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। কোন কোন ধরনের পরীক্ষার মাধ্যমে বুঝবেন এক্ষেত্রে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের কোনো ভূমিকা রয়েছে কিনা? অবশ্যই ব্রেস্ট ক্যান্সার এমন একটি ক্যান্সার যাকে স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং মানে হচ্ছে যে যারা সুস্থ নারী তাদেরকেই কিছু পরীক্ষা করা হয় যাতে তাদের কোনো আর্লি ব্রেস্ট ক্যান্সার যদি থাকে এটা যেন ধরা পড়ে যায়। তো পৃথিবীর অনেক দেশে স্ক্রিনিংটা আসলে ন্যাশন ওয়াইড করা হয়। আমাদের দেশে তো সেই আমরা জাতীয়ভাবে বা সরকারিভাবে সেটা করতে পারি না, আমরা সচেতনতার মাধ্যমে সেটা তো করার চেষ্টা করছি। তো স্ক্রিনিংয়ে 3টা হাতিয়ার বা টুল আছে। এর মধ্যে একটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, মানে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে দেখুন। ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন মানে কোনো একজন চিকিৎসাকর্মী মহিলাদের ব্রেস্ট পরীক্ষা করে দেখবেন। এবং তৃতীয়টি হচ্ছে ম্যামোগ্রাম, স্ক্রিনিং ম্যামোগ্রাম। তো প্রথমটার কথায় আসি, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এটা করা সবচেয়ে সহজ, এটা করতে আলাদা কোনো যন্ত্রপাতির দরকার হয় না, রোগী তার নিজের বাড়িতে বসেই নিজের ব্রেস্ট এক্সামিনেশন করতে পারবেন। এক্ষেত্রে আমরা 20 বছর বয়স থেকে সকল মেয়েকে তাদের নিজেদের ব্রেস্ট নিজে পরীক্ষা করে দেখতে বলি। সাধারণত আমরা মেয়েদের তো একটা মান্থলি সাইকেল হয়, এই মাসিকের যেদিন সাইকেলের সাথে মিলিয়ে মাসিক যেদিন ভালো হয়ে যায় সেদিন আমাদের মেয়েরা কিছু রিচুয়ালস মেনে চলেন, ওই দিনই আমরা নিজেদের ব্রেস্ট নিজেদের পরীক্ষা করে দেখতে পারি। সেটা সে তার ডান হাতের তালু দিয়ে বাম ব্রেস্ট পরীক্ষা করে দেখবে এবং বাম হাতের তালু দিয়ে ডান ব্রেস্ট পরীক্ষা করে দেখবে। কি দেখবে? যে তার ভেতরে কোনো গুটি বা চাকা আছে কিনা বা কোনো পরিবর্তন আছে কিনা যেটা গত মাসে ছিল না। এরকম যদি কোনো পরিবর্তন সে লক্ষ্য করে তাহলে অবশ্যই কোনো চিকিৎসা কর্মীকে গিয়ে দেখাবে। এবং এই পরীক্ষাটা প্রতিদিন করা যাবে না, ঘন ঘন করা যাবে না, কারণ প্রতিদিন করলে পরিবর্তনটা হাতে বুঝতে পারবে না, কিন্তু 1 মাস পরে করলে কিন্তু পরিবর্তনটা বোঝা যায়। তো সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা আমাদের যখন ব্রেস্ট ক্লিনিকগুলো আছে বা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে সেখান থেকে আমরা মহিলাদেরকে শিখিয়ে দিই। আর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনটা 2 বছরে বা 3 বছরে একবার সকল মহিলাকেই বলি যে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনারা নিজেদের ব্রেস্টটা পরীক্ষা করে নিন। আর ম্যামোগ্রাম, এটা সবচেয়ে সেন্সিটিভ টুল। ম্যামোগ্রামটা একটা এক্সরে, এটা ব্রেস্টের এক্সরে, নর্মাল চেস্ট এক্সরে না। ম্যামোগ্রামটা 40 বছর বয়সের পরে প্রতিটি মহিলাকেই কিন্তু আমরা 2 বছরে একবার করে করার জন্য অ্যাডভাইস করি, প্রতিটি সুস্থ মানুষকে। আচ্ছা, হ্যাঁ, তো ম্যামোগ্রামে খুব আর্লি ক্যান্সার যেটা হাতে অনুভব করা যায় না, আলট্রাসোনোগ্রামে দেখা যায় না, ওরকম আর্লি ক্যান্সারও ধরা পড়ে। 2 বছর অন্তর অন্তর প্রতিটি নারীকে এটা করা উচিত। সেক্ষেত্রে একটু ম্যাম জানতে চাই যে যখন শনাক্ত হয়ে গেল হঠাৎ করে একজন নারীর স্তনে ক্যান্সার হয়েছে, এটি তার জন্য কিন্তু অনেক বড় একটি ট্রমা। সেক্ষেত্রে আমাদের দেশে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো রয়েছে কি কি, এবং জানবো এক্ষেত্রে আসলে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ। যে কোনো ক্যান্সার শব্দটা শুনলেই কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়, রোগীর নিজের, রোগীর পরিবারে একটা বিশাল আতঙ্ক তৈরি হয়। কিন্তু স্তন ক্যান্সার যদি শনাক্ত হয়ে যায় এবং এটা যদি সময় মতো শনাক্ত হয়, মনে করেন যে আর্লি স্টেজে শনাক্ত হয়, সারা শরীরে ছড়িয়ে যাওয়ার আগে, আমরা যেটাকে বলি মেটাস্টাসিস হওয়ার আগে শনাক্ত হয়, তাহলে এটা ট্রিটমেন্ট করলে এটার রেজাল্ট খুবই ভালো। স্তন ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা ট্রিটমেন্ট করলে রোগী সুস্থ হয়ে যান। সেজন্য এই আর্লি ডায়াগনোসিস বা খুব প্রাথমিক অবস্থায় রোগটা ধরার পিছনে সবাই এত গুরুত্ব দেন। এই স্ক্রিনিংটাও কিন্তু এর জন্যই করা হয়। এবং আধুনিক যে সমস্ত চিকিৎসা আছে, স্তন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কিন্তু অনেক বদলে গেছে। সারা পৃথিবীতেই গত 5-7 বছরে স্তন ক্যান্সারের চিকিৎসা আমূল পরিবর্তন হয়ে গেছে এবং সেই পরিবর্তনটা বাংলাদেশেও আছে, শুধু যে ঢাকা কেন্দ্রিক তা না। তো সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির অপশনে যদি একটু যাই, যে একজন নারী স্তনে ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে অপারেশন ছাড়া তার কি ওই স্তনটির চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাওয়া সম্ভব? না, সেটা সম্ভব না, অপারেশন করতেই হবে। কিন্তু শুধু যে অপারেশন করলেই চিকিৎসা শেষ তাও না। স্তন ক্যান্সারটা সিস্টেমিক ডিজিজ, এটা চিকিৎসা করতে হয় মাল্টিডিসিপ্লিনারি মানে রোগীকে আমাদের অপারেশন তো করতেই হবে, কেমোথেরাপি দিতে হবে, কোনো কোনো ক্ষেত্রে রেডিওথেরাপি দিতে হয়, হরমোন থেরাপি দেওয়ার প্রয়োজন হতে পারে, অনেক সময় টার্গেটেড থেরাপি দেওয়ারও প্রয়োজন হতে পারে। এটা মোটামুটি একটা যুদ্ধাবস্থা, যুদ্ধে যার যত অস্ত্র থাকে সে তত শক্তিশালী, এটা ব্যবহার করা যাবে। এক্ষেত্রে ম্যাডাম আরো একটি বিষয় যে আর্লি ডায়াগনোসিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট চিকিৎসার ক্ষেত্রে রেজাল্ট ভালো হওয়ার জন্য আর্লি ডায়াগনোসিস খুব জরুরি। এই যে কেমোথেরাপির কথা বলছেন, রেডিওথেরাপির কথা বলছেন,
থেরাপির কথা যখন আসে রোগীরা খুব একটা ইন্টারেস্টেড থাকে না কিংবা ভীতগ্রস্ত থাকে, সবাই ধরেই নেয় যে এটি আসলে খুব বেশি যন্ত্রণাদায়ক একটি প্রসিডিউর এবং অনেকে দেখা যায় একটা বা দুটো নেওয়ার পরে বন্ধ করে দেন, পরবর্তীতে চিকিৎসা কন্টিনিউ করেন না। তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? পরামর্শ থাকবে যার রেডিওথেরাপি নেওয়া প্রয়োজন, কেমোথেরাপি নেওয়া প্রয়োজন, তাকে অবশ্যই সেটা নিতে হবে। কারণ একসময় একটা কথা ছিল বা মানুষ ভয়ও পায় যে কেমোথেরাপি নিলে অনেক কষ্ট হবে, খেতে পারবে না, বমি হবে, চুল পড়ে যাবে, নখ কালো হয়ে যাবে, কিন্তু এগুলো সবই সাময়িক। থেরাপি শেষ হয়ে গেলে আবার নতুন চুল হয়। অনেক মেয়েরাদের এত সুন্দর নতুন চুল হয় যে খুবই ভালো লাগে তখন দেখতে। খাওয়া দাওয়ার কষ্টটা তো সাময়িক, আবার সবার যে একই কষ্ট হবে তা না। এক প্যারাসিটামল খেয়ে কিন্তু এক একজনের এক এক রকম রিয়াকশন হতে পারে। এটা মেডিসিনে যে কার কিরকম রিয়াকশন হবে সেটা যে সবারই খারাপ হবে তা কিন্তু না। আমাদের অনেক পেশেন্টই আছেন যে ওনারা ডে বেসিসে কেমোথেরাপি দিতে আসেন, কেমোথেরাপি দিয়ে সুন্দর আবার চেম্বারে দেখা করে গল্প করে যান। স্তন ক্যান্সারটি অপারেশন ছাড়া কোনোভাবেই চিকিৎসা করা সম্ভব নয়। সেক্ষেত্রে এটি তো আসলে সৌন্দর্যের বহিঃপ্রকাশ একজন নারীর। বর্তমানে কি এমন কোনো চিকিৎসা রয়েছে যেটাকে স্তনটিকে আবারও পুনর্গঠন করে দেওয়া সম্ভব? অবশ্যই বর্তমানে চিকিৎসা যে পরিবর্তন হয়েছে তার মধ্যে এই সৌন্দর্যের ব্যাপারটা বা কসমেসিস ব্যাপারটাকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এই যে আমরা বলি যে স্তন ক্যান্সার এটা বিরাট পরিবর্তন হয়েছে চিকিৎসার, এটা সার্জারিতে কিন্তু আমূল পরিবর্তন এসেছে, এটাকে আমরা বলি প্যারাডাইম শিফট। সেটা কিরকম, আগে যে সব স্তন ক্যান্সারের পেশেন্টদেরকে কিন্তু ব্রেস্টটা কেটে ফেলে দিত, এখন কিন্তু সেরকম করা হয় না এবং আমরা দেখা যায় ব্রেস্ট ফেলেও দেই না, আমরা সুন্দর করে ব্রেস্ট রেখেই কিন্তু এখন অপারেশনটা করছি। শুধু চাকাটা ফেলে দেই, চাকার আশেপাশে হেলদি টিস্যু সহ, এবং অনেক সময় লিম্ফ নোডগুলো কিছু ফেলে দেই, ওটারও কনজারভেটিভ ট্রিটমেন্ট করা হয়। আর যেই ব্রেস্টটা রেখে দেওয়া হয় সেই ব্রেস্টে যেন আর ক্যান্সার ফেরত না আসে সেজন্য সেখানে রেডিওথেরাপি দেওয়া হয়। আর যদি কখনো বাধ্যই হয় যে ব্রেস্ট ফেলেই দিতে হবে, কোনোভাবে ব্রেস্ট রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রেও রিকনস্ট্রাকটিভ বিভিন্ন রকম প্রসিডিওর আছে যেটা বাংলাদেশে হচ্ছে। রোগী নিজের টিস্যু দিয়েও ব্রেস্ট রিকনস্ট্রাকশন করা হয়, অনেক সময় বাইরে থেকে ইমপ্লান্ট দিয়েও ব্রেস্ট রিকনস্ট্রাকশন করা হয়। মানে অনেক কিছু উন্নত চিকিৎসা পদ্ধতি এসেছে, কিন্তু আমরা খরচ কিংবা অনেক কিছু মাথায় রেখে অনেকেই চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে পারে না এবং অনেকেই আবার দেখা যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য আমাদের দেশের প্রতি আস্থা রাখতে পারছে না, চলে যাচ্ছে দেশের বাইরে। সেক্ষেত্রে ম্যাম সরকারি ব্যয় কি চিকিৎসা পদ্ধতির কোনো সুযোগ রয়েছে এবং সরকারি কোনো সহায়তা রয়েছে কিনা এক্ষেত্রে? আমাদের দেশে এই ক্যান্সারের চিকিৎসা সরকারিভাবেও হয়, বেসরকারিভাবেও হয়, এবং মোটামুটি সরকারি বেসরকারি সার্ভিসের যে মানদণ্ডে খুব ডিফারেন্স তাও কিন্তু না। সরকারিতে যেটা সমস্যা সেটা হচ্ছে যে সরকারিতে অনেক পেশেন্টের চাপ, ব্যয়ভার কতটুকু সরকার নিয়ম বহন করবেন সেটা কিন্তু সরকারি নীতি নির্ধারকদের ব্যাপার। একদমই। আমরা তো চাই যে সরকার আমাদের রোগীদের ক্যান্সারের চিকিৎসার ব্যয়ভার বহন করুক। আমরা তো কেবলমাত্র ফিজিক্যাল ট্রিটমেন্টের কথা বলছি, কিন্তু মেন্টাল যে একটা সাপোর্ট কিংবা মানসিক কাউন্সেলিং করার প্রয়োজন এই রোগীটিকে, তার পারিপার্শ্বিক অবস্থানটিকে পরিবর্তন করা প্রয়োজন, মানে এই বিষয়টাকে আপনি কতটা গুরুত্ব দেওয়ার পরামর্শ দেবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। একটা পেশেন্ট উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এটা তো না বিরাট একটা মানসিক ট্রমা, তার উপর উনি কিছু চিকিৎসা পদ্ধতিতে মধ্য দিয়ে যাচ্ছেন যা অনেক ক্ষেত্রে জটিলও। এমন একটা রোগীর অপারেশন হবে, অপারেশনের আনুষঙ্গিক কিছু কষ্ট আছে, ব্যথা আছে, কমপ্লিকেশন আছে, হসপিটাল থাকতে হচ্ছে, আর সব পাশাপাশি একটা ভীতি। আমাদের মেয়েরা খুব ভয় পায় তাদের নিজের বাচ্চাদের জন্য, যে আমি চলে গেলে আমার বাচ্চাদের কি হবে। নিজেকে নিয়ে যত না ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় কিন্তু তার পরিবারকে নিয়ে। এই পুরো সময় কিন্তু একটা বিরাট সাইকোলজিক্যাল সাপোর্টের দরকার হয়। আমাদের মেয়েরা ভাগ্যবান যে ওনারা একটা পারিবারিক আবহের মধ্যে থাকেন, পরিবার সেই ক্ষেত্রে প্রথমে এগিয়ে আসতে পারেন পরিবার। আর আমরা চিকিৎসকদের কাছ থেকে সাপোর্ট পাওয়া, সাহস পাওয়া। উনি আমার কাছে আসছেন, আমি যদি বললাম যে আপনি সুস্থ হয়ে যাবেন, এই যে উনি একটা সাহস পেলেন, এটা কিন্তু ওনার অনেক চিকিৎসার কষ্টটা কমিয়ে দেয়। একদমই। ম্যাম, আমরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানলাম, প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ, আমার সাথে আছেন একজন
বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে চিকিৎসা পদ্ধতিতে আমরা কতটুকু এগিয়ে রয়েছি এবং কি কি উন্নত চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে আছে, এবং এত ব্যক্তি স্তন ক্যান্সারে ভুগছে, আক্রান্ত প্রতিরোধে আসলে কতটুকু সতর্ক থাকা প্রয়োজন। এখন সেটা যদি জানতে চাই, আমাদের প্রথমে জানতে হবে ঝুঁকির কারণগুলো কি, তাহলে ঝুঁকির কারণগুলো এড়িয়ে চলতে হবে। এখন এই ঝুঁকির কারণগুলো কিছু থাকে মডিফায়েবল, যেটা আমি পরিবর্তন করতে পারবো, যেটা আমার হাতে আছে, যেমন আমি কি খাবো, খাদ্যাভ্যাসটা আমার কন্ট্রোলে আছে। তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা আমাদের কন্ট্রোলে আছে। ওষুধ খাওয়া, কিছু ওষুধ খাওয়া, সেগুলো আমাদের কন্ট্রোলে আছে। এগুলো যদি আমরা ঝুঁকিগুলো এড়িয়ে চলতে পারি, তাহলে এটা প্রতিরোধ করা যায়। আর কিছু কিছু আছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেটা আমার কোনো হাত নাই। যেমন যদি কারো ফ্যামিলিতে রিস্ক থাকে, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না, আমরা হয়তো সতর্ক থাকার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি। বা আমরা জানি যে অনেক সময় দেখা যায় যে কারো কোনো সন্তান নেই, নিঃসন্তান মেয়েদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। বা কারো দেখা যায় যে দেরি করে বেবি হয়েছে, 35-এর পরে গিয়ে প্রথম বেবি হয়েছে, তাতেও কিন্তু তার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু সেটা তো আর আমি আটকাতে পারছি না, আমি তো টাইম মেশিন দিয়ে ফেরত গিয়ে তাকে আগে বেবি দিতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওভাবে অধিক সচেতনতা, মানে রেগুলার ম্যামোগ্রাম করাটা পরামর্শ থাকবে। তাদেরকে আমরা রেগুলার ম্যামোগ্রাম করি, যাদের হাই রিস্ক থাকে তাদেরকে আমরা ম্যামোগ্রামের পরিবর্তে অনেক সময় এমআরআইও করি, তাদেরকে রেগুলার স্ক্রিনিং করি। ওদেরকে হয়তো কিছু মেডিসিন খেতে দেই, যেটা প্রিভেনশনে কিছুটা ভূমিকা পালন করতে পারে। শেষ একদম লাস্ট আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে জানতে চাইবো যে যারা আক্রান্তের ঝুঁকিতে এবং যাদের স্তন ক্যান্সার হয়ে গিয়েছে, পরবর্তীতে তাদের ফলো আপ করা কতটুকু জরুরি এবং তারা কিভাবে সতর্ক থাকতে পারে। যারা স্তন ক্যান্সার হয়েই গেছে তাদেরকে তো অবশ্যই চিকিৎসা নিতে হবে, এবং চিকিৎসাটা কিন্তু দ্রুত নিতে হবে। এবং চিকিৎসার অনেকগুলো অংশ আছে, প্রথমেই বলেছি সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলোও কিন্তু টাইম মতোই নিতে হবে। যে সার্জারি করলাম গত বছর, তারপর আমি 1 বছর পর আসলাম, এখন আমি কেমোথেরাপি দিব, এভাবে না। এটার কিছু টাইম ডিউরেশন আছে। মানে পুরো চিকিৎসা পদ্ধতিটা হয়তো 5 থেকে 6 মাস সময় লাগবে, সেটা সময় মতো চিকিৎসাটা গ্রহণ করতে হবে। এবং চিকিৎসা গ্রহণ করার পরে তাকে প্রথম 5 বছর অবশ্যই ফলো আপে থাকতে হবে, কারণ এই প্রথম 5 বছরই থাকে ঝুঁকিতে যে এই ক্যান্সার ফেরত আসার। সেই জন্য এই সময়টা তাকে অবশ্যই ফলো আপে থাকতে হবে। আর যারা অন্য কোনো কারণে ঝুঁকিতে আছেন, হয়তো যাদের বংশগত ঝুঁকি আছে, বা যাদের, যেটা বললাম যে নিঃসন্তান মেয়েরা, যারা অলরেডি ঝুঁকিতে আছেন, তাদেরকে বেশি বেশি স্ক্রিনিংটা করতে হবে। সেটা কীরকম, হয়তো তাকে প্রতি বছরই একবার করে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করাতে হবে। নিজের ব্রেস্ট নিজে অবশ্যই পরীক্ষা করে দেখবেন, ডক্টরের কাছে গিয়ে ম্যামোগ্রাফি করবেন, বছরে একবার করে ম্যামোগ্রাফি করবেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা 6 মান্থলিও ম্যামোগ্রাফি অথবা এমআরআই করতে বলি। তো সেক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেকটি মা, প্রত্যেকটি নারী কিংবা প্রত্যেকটি ব্যক্তিকে একদম আত্মসচেতনভাবেই জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং সেই সাথে প্রতি 2 বছর অন্তর অন্তর একবার মেমোগ্রাফি, এটি করলে হয়তো বা প্রত্যেকটি নারী সুরক্ষিত থাকবেন স্তন ক্যান্সার রোধে। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমার ডাক্তার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার আগামী পর্বে দেখার আমন্ত্রণ থাকলো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 21 টেলিভিশনের সাথেই থাকুন।